ঘরে বসে কিভাবে টাই ডাই আর শিবুরি করে নিজের জন্য ড্রেস ডিজাইন করা যায় সেটার আরো একটি টিউটোরিয়াল আজকে শেয়ার করব এবং একটা ড্রেস তৈরিতে কতটুকু রং ব্যবহার করা হয় সেটা নিয়েও থাকছে বিস্তারিত আলোচনা। তো চলেন তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রথমে জামার ডিজাইনটা করেছিলাম। এই কাপড়টাকে কিন্তু আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছিলাম। এরপর একটা কাগজের রাউন্ড শেপের সাহায্যে আমি ড্রয়িং করে নিয়েছিলাম। তো নিচের অংশে এভাবে ড্রয়িং করে নিয়ে আর উপরের অংশে আমি চুনরি বেঁধে নিয়েছিলাম। তো আমি এটাকে সেলাই করে নিয়েছি অফ ক্যামেরাতে, যেহেতু সেলাই বিষয়টা অনেকবার দেখিয়েছি আর এটা দেখানোর কিছু নেই। আর উপরে আমি ছোট ছোট চুন্ডিগুলা বেঁধে নিয়েছি। তো ছোট ছোট চুন্ডিগুলা বাঁধার জন্য কিন্তু এই ধরনের সুতা ব্যবহার করাটা সবচেয়ে ভালো, কারণ এটা যখন খোলা হবে তখন জাস্ট একটা টান দিলেই কিন্তু খুব সহজে খোলা যাবে। তো চুন্ডি বাঁধাটা কিন্তু খুবই সহজ, জাস্ট এইভাবে ধরে পেঁচিয়ে নিয়ে তারপর গিট দিলেই কিন্তু ছোট ছোট চুন্ডিগুলা হয়ে যায়। তো আমি এইভাবে কিন্তু সবগুলা চুন্ডি বেঁধে নিয়েছিলাম উপর নিচ করে। এখন আমি দেখাচ্ছি যে এই ডিজাইনটা কিভাবে করেছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাগজ দিয়ে ভাঁজ করে এটা দেখিয়ে দিলাম। প্রথমে 4 ভাঁজ করে নিচের অংশে আমি দাগ টেনে ড্রয়িং করেছিলাম, তারপরে মাঝখানে কয়েকটা চুন্ডি দিয়ে আবারও দাগ টেনে নিয়েছিলাম, আর উপরের অংশে ছোট চুন্ডিগুলো ড্রয়িং করে তারপর বেঁধে নিয়েছিলাম। তো এখন আমি দেখাবো ওড়নাটা কিভাবে ভাঁজ করেছিলাম। প্রথমে 2টা ভাঁজ করে মাঝ বরাবর আরো একটা ভাঁজ দিয়ে তারপর ড্রয়িংটা করে নিয়েছিলাম। তো ওড়নার ড্রয়িং কিন্তু এর আগে অনেকবারই দেখিয়েছি। এখানে আমি উপরে আরো কয়েকটা লাইন টেনে নিয়েছিলাম, তারপর সেলাই করে নিয়েছিলাম। তো এই কাজগুলো এইভাবে করলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, কারণ টাই ডাই শিবুরির কাজগুলো কিন্তু কয়েকটা ভাঁজে করা হয়, আর এটা কয়েকটা ভাঁজে করলে দেখা যায় যে এক পাশে যে ডিজাইনটা করা আছে সেটা কিন্তু 4 সাইডেই হয়ে যায়। আমার কিন্তু সেলাই করা শেষ, এখন সুতা টানার পালা। তো আমি এক পাশ থেকে এই সুতাগুলোকে ধরে টান দিয়ে তারপর চেপে নেব। তো শিবুরির কাজ করতে গেলে কিন্তু সেলাইয়ের যে কাজগুলো থাকে সেটা পুরোটাই শেষ করে নিতে হবে, তারপর বাঁধার কাজগুলো করতে হবে। তো এক পাশে কিন্তু আমি গিট দিয়ে নিয়েছিলাম আগে, আর অপর পাশে যেটা থাকবে সুতা টানার পর ভালো করে কিন্তু গিট দিতে হবে। তো এখানে শক্ত করে গিট দিতে হবে, তা না হলে কিন্তু ডিজাইনটা প্রপার ভাবে আসবে না। তো উপরের যে সুতাগুলো ছিল সেটাও টেনে আমি এটাকে গিট দিয়ে নিব। তো দুই পাশে সুতাগুলো টানার পর আমি কিন্তু আবার বাড়তি সুতাটাকে কেটে নিয়েছিলাম, তারপর গিট দিয়ে নিয়েছিলাম। তো এভাবে গিট দেওয়ার পর আমি মাঝখানে যে চুন্ডিগুলো আছে বড় চুন্ডি সেটা বেঁধে নিব। বড় চুন্ডিগুলো নরমালি সেলাই করে করা হয়। এটা সেলাই করে করলে কিন্তু এটার ফিনিশিংটা অনেক বেশি ভালো হয়। জাস্ট চারপাশে সেলাই করে সেই সুতাটাকে ধরে টান দিয়ে কিন্তু গিট দিয়ে নিতে হয়। এটার ডিজাইনটা কিন্তু আমার পেজে অনেক আছে এবং আপুদের সাথে কিন্তু অনেকবারই শেয়ার করা হয়েছে। তো উপরে যে সুতাগুলো থাকলো সেটাকে আমি একটা একটা করে ধরে টান দিব। এই যে এখানে কিন্তু আমার এক পাশে গিট দেওয়া ছিল না, সেজন্য কিন্তু টান দেওয়ার সাথে সাথেই খুলে গিয়েছে। আপনাদের এই বিষয়টা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, যখনই সেলাইয়ের কাজ শেষ হবে তখনই কিন্তু গিট দিয়ে নিতে হবে। এটা যদি না করা হয় দেখা যায় পরবর্তীতে মনে থাকলো না, তখন যখন টান দেওয়া হয় সুতাটা একদমই পুরা চলে আসে, আর এটা দেখলে কিন্তু খুবই বিরক্ত লাগে। এজন্য কাজ শেষ করার সাথে সাথে গিট দিয়ে রাখা ভালো। তো যাই হোক, আমি আবার সেলাই করে তারপর টেনে এটা করে নিয়েছিলাম। তো আমার উপরের অংশে আমি চাচ্ছি একটা পার্ট খালি থাকবে এবং আরেকটা পার্টে ঝর্ণা ডিজাইন করব। তো ঝর্ণা ডিজাইন আমার পেজেও কিন্তু অনেকবারই দেখানো হয়েছে। ঝর্ণা ডিজাইনটা কিন্তু খুবই সহজ করা, জাস্ট সুতাটাকে ধরে টান দিয়ে এভাবে রাউন্ড সার্কেলে পেঁচিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি ঝর্ণা প্রিন্ট বাঁধার পরের অংশটা ফাঁকা রেখেছিলাম, তারপর আবার ঝর্ণা প্রিন্ট বেঁধে নিয়েছিলাম। তো এভাবে ওনার ডিজাইনটা করেছিলাম। আর এখন ওই যে জামার যে নিচে ডিজাইনটা করেছিলাম সেটাকেও টেনে নিলাম, আর চুন্ডিগুলাও বেঁধে নিলাম। ছোট বড় সব চুন্ডি কিন্তু ভালো করে বেঁধে নিয়ে গিট দিতে হবে। তো আমার সবগুলো কাপড় বাঁধা শেষ। এটা হাতার অংশ, যেটা শুধুমাত্র আমি ঝর্ণা প্রিন্ট বেঁধে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। আর এটা ওনার অংশটা, নিচের অংশ এবং উপরে। আর এটা জামার যে ডিজাইনটা করেছিলাম সেটা। আমি কিন্তু এখানে কামিজ বানাবো না, একটা রাউন্ড জামা বানাবো, এর জন্য এটাকে আমি এইভাবে ভাঁজ করে নিয়েছিলাম। আর এখন যেটা দেখালাম সেটা রং
রং হাইড্রোস, কস্টিক এবং হচ্ছে ভ্যাট রং। যেহেতু কাপড়টাকে ভ্যাট কালারে ডাই করব, এর জন্য কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি লাগবে। প্লাস্টিকের ভুলে কিন্তু এই কাজটা করার ট্রাই করবেন। এখন আমি হচ্ছে কস্টিকটাকে প্রথমে পানির সঙ্গে মিক্সিং করে নিলাম। এই কাজগুলো কিন্তু সাবধানে করতে হবে, যেহেতু এগুলো কেমিক্যাল, শরীরে লাগলে কিন্তু ক্ষতি হতে পারে। তো কাজগুলো করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর হচ্ছে আমি হাইড্রোস দিয়ে নিয়েছিলাম। কস্টিক আর হাইড্রোস ভালো করে পানির সঙ্গে মিক্সিং করে নিতে হবে। আর পানির পরিমাণটা হবে এখানে কাপড় ভিজতে যতটুকু লাগবে ততটুকুই। আর কাপড়টাকে কিন্তু ডাই করার আগে অবশ্যই কাপড়ের যে মাড় থাকে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। তো হাইড্রোস কস্টিক দেওয়ার পর আমি ভ্যাট যে নীল কালারটা আছে সেটা দিয়েছিলাম। তো ভালো করে মিক্সিং করে নিয়েছিলাম। এখানে কিন্তু রংটা ভালো হলে উপরে একটা গোল্ডেন গোল্ডেন আভা আসে ভ্যাট রঙে, এটা হয়তো অনেকেই জানেন। তো আমি এখানে সবগুলা কাপড় ভালো করে দিয়ে তারপর হচ্ছে মিক্সিং করে নিয়েছিলাম। ভ্যাট রং করার সময় কিন্তু অবশ্যই গ্লাভস পরে নিতে হবে, কারণ যেহেতু এগুলো কেমিক্যাল, খালি হাতে কিন্তু ধরা যাবে না। তো এখানে কিন্তু আমি কাপড়টাকে 5 থেকে 7 মিনিট এভাবে ভালো করে নেড়ে চেড়ে ডাই করে নিয়েছিলাম। ভালো করে ডাই করার পর আমি কাপড়টাকে ওয়াশ করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। জাস্ট কয়েকটা ওয়াশ করলে কিন্তু হয়ে যাবে। তো এটা থেকে পানি ঝরিয়ে নিয়ে তারপর হচ্ছে বাঁধনগুলা কিন্তু খুলে নিতে হবে। তো সুতার বাঁধনগুলো খুলতে খুলতে একটা কাপড়ে ভ্যাট রং করতে কতটুকু রং লাগে সেটা নিয়ে কথা বলি। সাধারণত প্রতি 3 গজের জন্য 1 তোলা ভ্যাট রং ব্যবহার করা হয়। 1 তোলা ভ্যাট রং লাগে, আর এর সাথে লাগে রঙের ডাবল পরিমাণ হাইড্রোস এবং হচ্ছে কস্টিক। অর্থাৎ 1 তোলা ভ্যাট রঙের সাথে লাগবে 2 তোলা হাইড্রোস এবং হচ্ছে 2 তোলা কস্টিক। আর যখন আপনি রং কিনতে যাবেন, দোকানদার কিন্তু তার সাথে হাইড্রোস এবং কস্টিক পরিমাণ মতো আপনাকে দিয়ে নিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কিন্তু খুব সহজেই বের করতে পারবেন যে একটা 3 পিস করতে কতটুকু রং লাগে। আর আমি এখানে জামা, সালোয়ার, ওড়না সব মিলে প্রায় 3 তোলা রং ব্যবহার করেছিলাম। তো আসলে রঙের পরিমাপটা নির্ভর করে ডিজাইনের উপর। কাপড়ের ডিজাইন যদি অনেক বেশি হয়, অর্থাৎ কাপড়ের যদি বাঁধা অংশটা বেশি থাকে, তখন কিন্তু রঙের পরিমাণ কম লাগে। আবার যখন দেখা যায় যে কাপড়ের ডিজাইন খুবই কম থাকে, একদম প্লেন ডাই করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আবার রঙের পরিমাণ বেশি লাগে। তো আসলে এই কাজগুলো করতে করতে কিন্তু আয়ত্ত করতে হয়। মোট কথায় আপনি যত প্র্যাকটিস করবেন এই কাজগুলো কিন্তু আপনি তত বেশি এক্সপার্ট হয়ে যাবেন। তো এখানে কিন্তু হচ্ছে সুতার বাঁধনগুলো খোলার পর অফ হোয়াইট দেখা যাচ্ছে, তবে এটা একটু পরেই কিন্তু সাদা হয়ে যাবে। যেহেতু রং এবং কেমিক্যালের একটা রিঅ্যাকশন থাকে, সেটার কারণে কিন্তু এরকম হতে পারে। বাট এটা কিন্তু একদমই সাদা হয়ে যাবে একটু পরেই বাতাসের সাথে অক্সিডাইজ হওয়ার পর। আসলে ভ্যাট রং যেহেতু কেমিক্যাল জাতীয় রং, এজন্য কিন্তু অনেক রকম ইফেক্ট করে কাপড়ের মধ্যে, যেগুলো হচ্ছে আপনারা কাজ করতে করতে কিন্তু বুঝতে পারবেন। আর সবচেয়ে ভালো হয় যদি কারো কাছে শিখতে পারেন কাজগুলা। ফেসবুকের মাধ্যমে কিন্তু এসব কাজ শেখা যায়। অনেকেই কিন্তু অনলাইনে কোর্স করায়, এবং আমার পেজেও কিন্তু একটা কোর্স আছে টাই ডাই, শিবুরি এবং মাল্টি কালার বাটিকের উপর। চাইলে কিন্তু আপনারা সেটাও করতে পারেন, বা অন্য যে কোনো জায়গা থেকেও কিন্তু করে নিতে পারেন। চুন্ডিগুলাকে কিন্তু এভাবে টান দিলেই খুলে যাবে, এটাই হচ্ছে মজার একটা বিষয়। ছোট ছোট চুন্ডিগুলা বাঁধার পর যখন টান দিলে ডিজাইনগুলা চলে আসে, তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো আসলে কোর্সের বিষয়টা হচ্ছে আপনি যখন প্রফেশনালি কাজ শিখতে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনার একটা কোর্স করা লাগবে। তো বেসিক কিন্তু হচ্ছে অনেকের ভিডিও দেখে কাজ করা যায়, বাট আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই A to Z জেনে তারপর হচ্ছে কাজ করতে হবে। তো আমি আগেই বলেছিলাম যে টাই ডাই শিবুরির কাজগুলো হচ্ছে 2টা ভাঁজ 4টা ভাঁজ এভাবে করতে হয়। তো ভাঁজ করার পর যখন এক সাইডে ডিজাইনটা করা হয়, সেটা যখন 4 সাইডে হয়ে যায়, সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। টাই ডাই আর শিবুরি কিন্তু বাটিক না, বাটিক করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের মোমের প্রয়োজন হবে। তো অনেকেই না বুঝে টাই ডাই এবং শিবুরির ড্রেস ডিজাইনটাকে বাটিক বলে ফেলেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার এই ড্রেস ডিজাইনের আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।